বন্ধুরা, সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা নিয়ে অধিকাংশ মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে। কিছু লোক সঠিকটা না জেনেই মন্তব্য করছেন, আবার কিছু লোক মানুষকে ভুল বোঝাচ্ছেন। আজকে আমি এর প্রকৃত সত্যটা তথ্য সহ তুলে ধরব এবং এই সিএর ফলে কারা সুবিধা পাবেন আর কারা সমস্যায় পড়বেন সমস্তটা বলবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ডিসেম্বর 2019 পার্লামেন্টে পাশ হয় ভারতের ইতিহাসের বিবাদিত বিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংক্ষেপে সিএএ, যেখানে পরিষ্কার উল্লেখ করা হয় যেখানে 31শে ডিসেম্বর 2014 আগে আসা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন এবং শিখ শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। বন্ধুরা, এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মুসলিম ধর্মের শরণার্থীদের এই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এটা নিয়েই গত প্রায় 5 বছর ধরে নানা প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। তবে শুধুমাত্র মুসলিম নয়, এই আইন থেকে কিন্তু ইহুদিরাও বাদ গেছে। কিন্তু কেন? এই মুহূর্তে ভারতে লক্ষ লক্ষ মাইগ্রেন্ট আছে, যাদের জন্মস্থান কোন দেশে, তারা কবে ভারতে প্রবেশ করেছে বা কোনো নির্দিষ্ট পরিচয়পত্র, এসব কিছুই তাদের কাছে নেই। আর তাদের মনে একটাই ভয়, এই সিএএ তাদের সাথে কি করবে, তারা কি আদৌ নাগরিকত্ব পাবে? সবথেকে বড় প্রশ্নটা উঠছে, ভারতের মুসলিম নাগরিকদের জীবনযাপন এই সিএর মাধ্যমে কোনো পরিবর্তন আসবে কিনা, এবং এই সিএ হলে কাদের সুবিধে হবে আর কারা সমস্যায় পড়বে। বন্ধুরা, আজ এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও থেকে সিএএ নিয়ে আপনার মনে যত প্রশ্ন আছে আশা করি তার সঠিক উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার আগে আপনাদের একটা বিষয় বলে দিই, যেটা জানার পর আমিও অবাক হয়েছিলাম। আপনার জন্ম ভারতে হলেই আপনি কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন না। এক্ষেত্রেও আপনাকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে, তবেই আপনি ভারতের নাগরিক হবেন। ভারতের নাগরিকত্ব নিয়ে এমন অনেক তথ্য আছে যেগুলো আমরা অনেকেই জানি না, তবে চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি এই নাগরিকত্ব নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব সিএ আসলে কি, এর মাধ্যমে কারা নাগরিকত্ব পাবেন, কেন এই সিএর অধীনে রোহিঙ্গা বা মুসলিমদের নাগরিকত্ব দেয়া হবে না, ভারতের নাগরিকত্বের আসল আইন কি বলছে, কিভাবে একজন ব্যক্তিকে ভারতের নাগরিক বানানো হবে। এই নিয়ে মোট 7 বার নাগরিকত্ব আইনে বদল করা হয়েছে। প্রথম এই নাগরিকত্ব আইন নিয়ে আসা হয়েছিল 1955 সালে, যেখানে ভারতের নাগরিক হওয়ার জন্য 5টি শর্ত দেওয়া হয়েছিল, যেগুলো পরবর্তীকালে বেশ কিছুবার বদল হয়েছে। এই 5টি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণ করলেই সেই ব্যক্তি ভারতের নাগরিক হবেন। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই এই শর্তগুলি কি কি। নাম্বার 1, বাই বার্থ। আপনার জন্ম যদি ভারতে হয় তাহলে আপনি ভারতের নাগরিক হবেন। তবে এখানে একটা শর্ত দেওয়া আছে, আপনার বাবা অথবা মা দুজনের যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে। সেই সাথে বাবা অথবা মা এদের কেউ যেন অনুপ্রবেশকারী না হন। যদি কোনো স্বামী স্ত্রী বিদেশে থেকে ভারতে এসে সন্তানের জন্ম দেন, তবে কিন্তু বাচ্চাটিকে ভারতের নাগরিক হিসেবে গণ্য করা হবে না, কারণ বাচ্চাটির বাবা বা মা কেউ ভারতের নাগরিক নন। সেই হিসেবে ভারতে যেসব ইলিগাল শরণার্থীরা রয়েছেন, যাদের কাছে ভারতের নাগরিকত্ব নেই, তা সে বাংলাদেশি হিন্দু হোক বা মুসলিম বা যে কোনো ধর্মের মানুষ হোক, তারা ভারতে আসার পর যে সন্তানের জন্ম দিয়েছেন তাদেরকেও কিন্তু শরণার্থী হিসেবেই গণ্য করা হবে। এবার ভারতের নাগরিক হওয়ার দ্বিতীয় ক্রাইটেরিয়া, সেটা হলো ডিসেন্ট, মানে উত্তরাধিকার সূত্রে। যদি কোনো ব্যক্তির জন্ম বিদেশে হয়ে থাকে এবং তার বাবা মায়ের কাছে ভারতের নাগরিকত্বের প্রমাণ থাকে, তবে সেই ব্যক্তি ভারতের নাগরিক হিসেবেই গণ্য হবে। নাম্বার 3, বাই রেজিস্ট্রেশন। যে কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যদি গত 7 বছর ধরে ভারতে বসবাস করে, তাহলেও তারা ভারতের নাগরিকত্ব পাবেন, যদি তার বাবা বা মা যে কোনো একজন ভারতের নাগরিক হয়ে থাকেন এবং বাবা মার কেউ যেন অনুপ্রবেশকারী না হন। নাম্বার 4,
সিটিজেনশিপ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। যদি ভবিষ্যতে কোনো দেশ, কোনো রাজ্য বা কোনো ক্ষেত্র ভারতের সাথে যুক্ত হয়, তাহলে সেই যুক্ত হওয়া অংশের জনগণ ভারতের নাগরিক হিসেবেই গণ্য হবে। যেমনটা 2013 সালে হয়েছিল, যখন ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা 111টা ইনক্লেভ ডিসপুট সলভ হয়েছিল, যাতে ভারতের পক্ষে এসেছিল 51টা, এবং তাদের মধ্যে থাকা প্রায় 15,000 বাংলাদেশি নাগরিক সেই সময় ভারতের নাগরিকত্ব পেয়েছিল। নাম্বার 5, ন্যাচারালাইজেশন, যার মধ্যে কোনো বিদেশি ব্যক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, কিন্তু তার জন্য তাকে লিগ্যালভাবে ভারতে আসতে হবে, মানে ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা সহ ভারতে প্রবেশ করতে হবে। মানে কেউ যদি ইলিগালি ভারতে প্রবেশ করে, তাহলে সে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতেই পারবে না। তো পাসপোর্ট সহ আইনিভাবে ভারতে আসার পরেও বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। যেমন তাকে বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকতে হবে এবং আবেদন করার আগের 12 মাস ভারতেই থাকতে হবে। এছাড়া ভারতে যে 28টি অফিসিয়াল ভাষা আছে, তার মধ্যে যে কোনো একটি ভাষা তাকে জানতে হবে, ব্যবহার ভালো হতে হবে। তবে এই 5টি শর্তের মধ্যে কোথাও কোনো ধর্ম বা জাতিভেদের উল্লেখ নেই। এবার আসি 2019 সালের ভোটের আগে বিজেপি সরকার দাবি করে যে তারা ক্ষমতায় এলে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসবে, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, পার্সি, শিখ এবং জৈন ধর্মের শরণার্থীদের বিজেপি সরকার নাগরিকত্ব দেওয়ার দাবি করে। কারণ যারা কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়া বেআইনিভাবে এই দেশগুলি থেকে ভারতে এসেছিল, এখানে একটি আইনকে সরলীকরণ করে বিজেপি সরকার এই সিএ লাগু করেছে। সেটা হলো ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব, যেখানে কোনো বিদেশি নাগরিক ভারতের নাগরিকত্ব নিতে গেলে 11 বছর মিনিমাম ভারতে থাকতে হবে। সেই 11 বছর সময়টাকে কমিয়ে সিএ এর মাধ্যমে 5 বছর করা হয়েছে। আর যে ভ্যালিড পাসপোর্ট শো করতে হতো, সেই প্রভিশনটাকেও সম্পূর্ণ সরিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে কোনো মুসলিম শরণার্থীদের কথা উল্লেখ নেই, যেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কেন মুসলিমদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এটা নিয়ে যখন সরকারের কাছে জিজ্ঞাসা করা হয়, তখন সরকার থেকে এটা জানানো হয় যে 3টি দেশ থেকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, সেই 3টি দেশ হলো মুসলিম দেশ, যেখানে দিনের পর দিন অমুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, অন্যায়ভাবে তাদের ধর্ম পরিবর্তন করা হচ্ছে। আর এসব থেকে নিজেদের জীবন বাঁচিয়ে যারা ভারতে পালিয়ে এসেছে, সেই সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এবার এখানে একটা প্রশ্ন আসে, মুসলিমদের মধ্যেও এমন কিছু ভাগ আছে, যেমন আহমদিয়া, শিয়া, এদের উপরও তো ওই দেশগুলোতে অত্যাচার করা হয়, তাহলে সেই শরণার্থীদের কেন নাগরিকত্ব দেওয়া হবে না? তখন সরকারের তরফ থেকে জানানো হয় যে একটি মুসলিম দেশে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। তবে সিএএ নিয়ে বড় প্রশ্নটা আসে, যে ভারতের সংবিধান সকল ধর্মের মানুষের সমান অধিকারের কথা বলেছে, তাহলে কিভাবে এই ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে? এখানে সরকার যুক্তি দেয় যে ভারতের সংবিধান ভারতের বসবাসকারী নাগরিকদের উপরই কার্যকারী হয়। এখানে যে শরণার্থীরা এসেছে, তারা তো ভারতের নাগরিকই নন। আর এখানেই বেশ কিছু প্রশ্ন উঠছে। 31শে ডিসেম্বর 2014 পর আর কোনো শরণার্থী কি ভারতে আসেনি? এই দেশগুলিতে 2014 ডিসেম্বরের পরে সংখ্যালঘুদের উপর আর কি কোনো অত্যাচার হয়নি? দেশের বর্ডারগুলি অনুপ্রবেশকারীদের জন্য বন্ধ না করেই কেন এই সময়সীমা বেঁধে দিল? আর এই শরণার্থীদের মধ্যে যারা মুসলিম, তাদের সাথে আলটিমেট কি করা হবে? তবে এই সিএ নিয়ে বেশ কিছু মিসকনসেপশন আছে, যেমন এই সিএ ভারতে বসবাসকারী মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেবে। দেখুন, এই 39 পেজের অ্যাক্টের মধ্যে কোথাও কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা উল্লেখ নেই। আর একটা প্রশ্ন সবাই তুলছে যে ভারতে মুসলিমদের নাগরিকত্ব কেন দেয়া হবে না? এটাও কিন্তু একটা ভুল ধারণা। এই লিস্টটা দেখুন, 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত কতজন বিদেশি ভারতের নাগরিকত্ব পেয়েছে, তার একটা ডাটা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে পাকিস্তান থেকে নাগরিকত্ব পেয়েছেন 4086 জন, আফগানিস্তান থেকে এসে ভারতের নাগরিকত্ব পেয়েছেন
1107 জন, আর বাংলাদেশ থেকে পেয়েছেন 15,176 জন। বাকি সব দেশ থেকে মিলিয়ে টোটাল প্রায় 21,211 জন বিদেশি ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেয়েছেন, যার মধ্যে প্রচুর পরিমাণে মুসলিম জনসংখ্যাও আছে। এখানে আরও একটা প্রশ্ন তোলা হয়েছে যে আসামে যেভাবে এনআরসি করা হয়েছে ঠিক একইভাবে সিএ এর পর এনআরসি করা হবে। দেখুন, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। তবে কিছুদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আগে সিএ হবে, তারপর এনআরসি হবে, ক্রোনোলজিক্যালি হবে, এবং কবে হবে কিভাবে হবে সেটা তারাই বলতে পারবে। पहले सीए भी होगा, सिटीजनशिप अमेंडमेंट बिल आएगा, सारे रिफ्यूजी को, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगा। তবে এনআরসির ইস্যুটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, আপনারা যদি এনআরসি নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এনআরসি নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানাবো, যাতে এনআরসি নিয়ে আপনাদের একটা সঠিক ধারণা দিতে পারি। বন্ধুরা, এই সিএর মধ্যে যে মুসলিমদের উল্লেখ নেই, এটা নিয়ে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা সহ বেশ কয়েকটি রাজ্য সরকার তারা এই সিএর বিরোধিতা করছে। তারা বলছে তাদের রাজ্যে এই সিএ লাগু করতে দেবে না। এবার প্রশ্ন হলো, এই রাজ্যগুলির কাছে সিএ এর বিরুদ্ধে কি কি ক্ষমতা আছে? বন্ধুরা, ভারতের সংবিধানের শিডিউল 7-এ বলা আছে যে ভারতের নাগরিকত্বের বিষয়টি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার দেখবে, অর্থাৎ এখানে রাজ্যের কোনো অধিকার নেই। কেন্দ্রীয় সরকার কোনো আইন বানালে আর্টিকেল 256-এর মাধ্যমে সেটা রাজ্যকে মানতে হবে। প্রেসিডেন্ট যদি এটা দেখে যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের আইন মানছে না, তাহলে আর্টিকেল 356-এর মাধ্যমে প্রেসিডেন্ট সেই রাজ্য সরকারকে ভেঙে দিতে পারে, আর কেন্দ্রীয় সরকার তখন নিজের থেকেই ওই রাজ্যে এই আইনটি কার্যকর করতে পারবে। বন্ধুরা, দেখা যাচ্ছে এই সিএ নিয়ে অনেকের মধ্যেই স্বচ্ছ কোনো ধারণা নেই। অনেকের মনেই অনেকগুলো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। অনেকেই বলছেন কোনো শরণার্থী যদি সিএ এর জন্য আবেদন করে তাহলে তো সে স্বীকার করে নিল যে সে শরণার্থী, তাহলে তার পূর্ব যে ডকুমেন্টস আছে, ভোটার আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি, সেগুলো কি ভ্যালিড থাকবে নাকি সাথে সাথে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কারণ সে ডিক্লারেশন দিচ্ছে যে সে ভারতের নাগরিক নয়, নাগরিক হতে চাইছে। এরপর পরবর্তীকালে যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি কোনো প্রবলেম হয় তাহলে তার সাথে কি করা হবে? সেই আবেদনকারী কিভাবে এটা প্রমাণ করবে যে তার নিজের দেশে তার সাথে অত্যাচার হয়েছে? তাদের কাছে ওই দেশের কোনো রকম কাগজপত্রই নেই, তাহলে তারা কিভাবে প্রমাণ করবে যে তারা ওই 3টি দেশের নাগরিক? আর এইভাবে অন্য দেশের লোকেদের নাগরিকত্ব দিলে ভবিষ্যতে কি এই নাগরিকের সংখ্যা বাড়বে না? তখন এই এক্সট্রা বোঝা কি ভারত সরকার বহন করতে পারবে? বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।